বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে এমন একটি সরকার যেই সরকারটি বিরোধী দলের সাথে ভেতরে ভেতরে আতাত করে রাষ্ট্র পরিচালনা করে। তো বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্র পরিচালনার সহযোগিতা করবে, এটা তো ভালো জিনিস, এটা খারাপের কিছু না। কিন্তু এখানে আসলে এই ভালোটার মূল কথা হচ্ছে সরকারের সাথে তাদের মূল কানেকশনটা হচ্ছে যে তোমরা মুক্তিযুদ্ধের ধ্বজাটা ধরে রাখো কয়েকজন মিলে, আর যিনি প্রধান নেতা সংসদের তিনি ভেতরে ভেতরে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে একটা ঐক্য গড়ে তুলেছে। তার ঐক্য গড়ে তোলার পেছনে তার একটা পরিকল্পনা আছে। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আপনারা অনেকেই প্ল্যানটি জানেন না। সেই প্ল্যানটি কিন্তু তিনি সংসদে এসে দেখিয়ে দিয়েছেন। প্ল্যানটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে অফিসিয়ালি অর্থাৎ পার্লামেন্টের প্রসিডিংয়ের ভেতর দিয়ে তিনি তাদের কার্যক্রমটিকে নিষিদ্ধ রেখেছেন। তার মানে যে ডক্টর ইউনূসের সময়ে যেইভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি, অসাম্প্রদায়িক চেতনার শক্তি, সংখ্যালঘুদের শক্তি এবং সাংস্কৃতিক সেবীদের শক্তি, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের শক্তি, সেই শক্তিটাকে কোনো না কোনোভাবে দাবিয়ে রাখতে হবে। দাবিয়ে রেখে ৭১ বিরোধীদেরকে দিয়ে নতুন একটি ন্যারেটিভ তৈরি করে এই দেশটিকে ভিন্ন খাতে পরিচালিত করার একটি ষড়যন্ত্র। তার এই প্ল্যানটি অন্য কেউ বুঝুক বা না বুঝুক, আওয়ামী লীগের মানুষ কিন্তু এতদিনে বুঝে গেছে। এখন বিষয়টা হচ্ছে সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনটি কি? নির্বাচনটি হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই সিটি কর্পোরেশনের নির্বাচনটি খুব সহসাই হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যদিও হয় সেই ক্ষেত্রে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে বলে শুনেছি যে একটি জামাতকে উপহার হিসেবে দিবে আর একটি তারা নেবে। এখন উত্তর না দক্ষিণ সেটা নিয়ে একটু সমস্যা চলছে, কে উত্তর নেবে আর কে দক্ষিণ নেবে, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটি হচ্ছে যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ যদি নির্বাচনে রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে কিন্তু এবার বিএনপি সবচাইতে বড় লেসনটা পাবে। কারণ এই ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে যে নির্বাচনটি হয়, স্বাধীনতার সপক্ষের মানুষ যারা সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত নয়, কিন্তু অসংখ্যবার নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অর্থাৎ জন্মবধি বাংলাদেশের জন্মের পর থেকে তারা আওয়ামী লীগের ভোটার ছিল। কিন্তু এইবার তারা নুরুল কবির যেমনটা বলেছিলেন, নাকে কাপড় দিয়ে তারা ধানের শীষে ভোট দিয়েছিল। সেই ভোটের পর তাদের নাকে কাপড় দেওয়া যে গন্ধের ভয়ে তারা নাকে কাপড়টি দিয়েছিলেন, সেই গন্ধটি আরো দুর্গন্ধ আকারে প্রচার পেয়েছে। এখন তারা এবার কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, আওয়ামী লীগ যদি থাকে, সত্যিকারের নির্বাচন হয়, বিএনপি জিততে পারে, আওয়ামী লীগও জিততে পারে, কিন্তু জামাত জিতার কোনো সম্ভাবনা নেই। কারণ ঢাকা শহর জেলে, কামার, কুমার, মুচি, গার্মেন্টস কর্মী, শ্রমিক, নানান শ্রেণী পেশার লোক, ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসা সব মিলিয়ে ১২ রকমের মানুষ বসবাস করে এই ঢাকা শহরে। এই ১২ রকমের মানুষের মধ্যে যারা সংস্কৃতিকর্মী, যারা বুদ্ধিজীবী, তারা সমাজসেবী, অসাম্প্রদায়িক চেতনার যারা ধারক এবং বাহক, তারা কিন্তু জামাতকে বিশ্বাসও করে না, ভোটও দেয় না। কারণ জামাত হলো জন্ম মুনাফিক। এদের যদি ইতিহাসটা আপনি কেটে দেখেন তাহলে মুনাফিকই আপনি দেখবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে তারেক রহমান তিনি যা করেছেন যে পার্লামেন্টে যদি এই নির্বাচনের আগে অর্থাৎ সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধ করে যে বিলটি তিনি সংসদে পাশ করিয়ে দিয়েছিলেন, এটি তারেক জিয়ার নিজের বিল নয়, এই বিলটি করেছিলেন অর্ডিন্যান্স আকারে প্রেসিডেন্টকে দিয়ে। কখন? যখন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ছিল। পরবর্তীতে তারেক রহমান সেটি তার পার্লামেন্টে পাশ করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি এইরকমভাবে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে আওয়ামী লীগের লোক বিএনপির প্রতি বিশ্বাস রাখবে, এটা আর ভাববার কোনো কারণ নেই। তারেক রহমানের প্রতি আস্থা রাখবে, এটা ভাববার কোনো কারণ নেই। এবং এর ফলশ্রুতিটা ডেঞ্জারাস রকমে বিএনপি টের পাবে যদি নির্বাচন হয়। আর নির্বাচন না হয়ে যদি তারা সিলেক্ট করে নেয় আমি আর মামু,
আমরা আর মামুদেরকে একটা দিলে উত্তর বা দক্ষিণ, আর ওনারা উত্তর বা দক্ষিণ একটা রাখলেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি নির্বাচন হয়, যেই আন্দোলনটি হয়েছিল 24-এর গণ আন্দোলন আমরা শুনি, সেই আন্দোলনটির ভিত্তি যদি গণতন্ত্র হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি সামাজিক মর্যাদাবোধ হয়, মূল্যবোধ হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি বাংলাদেশের জনগণ হয়, তাহলে নির্বাচনটি তো জনভিত্তিক হওয়া উচিত ছিল, থাকবে। সেই ক্ষেত্রে তারেক রহমানের জন্য অশনি সংকেত, হয় তিনি উইথড্র করবেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, আর তা না হলে তিনি সমুদ্রের গর্জন শুনবেন। আপনারা জানেন সাম্প্রতিক এই মে মাসের 13 এবং 14 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। প্রতি বছরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। সেই নির্বাচনে যেই কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারে। সেইখানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো প্রতীক নিয়ে দলীয়ভাবে কোনো নির্বাচন হয়নি, কখনো হয় না, হয়নি, এবারও হচ্ছে না। কিন্তু যেই সব মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কোনোদিন তারা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী মনা ছিল, তাদেরকে এবার নির্বাচনে সমস্ত মনোনয়নগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলনও করেছিলাম লন্ডনে 29 এপ্রিলে। এখন আমাদের মূল কথা হচ্ছে, যদি একটি বিচারাঙ্গন, সেখানেই যদি মানুষ তার অধিকার না পায়, তাহলে এই বিচার বিভাগ, এই যে বিচার সুপ্রিম কোর্ট সারা দেশের মানুষকে জাস্টিস দিবে কি করে? যারা আপনারা জানেন বেঞ্চ এবং বার, এই দুইটি প্রতিষ্ঠান, বার হচ্ছে লয়ারদের বার, আর বেঞ্চ হচ্ছে জাজদের বার, যেখানে জাজরা বসে। তো এই জাজদের মধ্যে এবং এই লয়ারদের মধ্যে সেতু বন্ধনের ভিতর দিয়েই কিন্তু একটি বিচার ব্যবস্থা ত্বরান্বিত হয়, সুষ্ঠু হয় এবং জনবান্ধব হয় এবং গ্রহণযোগ্য হয়। সেই জন্য এই বার এবং বেঞ্চের কোঅপারেশন খুবই জরুরি। এখানে এই সুপ্রিম কোর্ট বারে এই রকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোনো একটি রিটও করলো না, কারণ এটি তো একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যেই কোনো ঘটনা, মানে আইনের সাথে সম্পৃক্ত, কারো অধিকারের সাথে সম্পৃক্ত, মৌলিক মানবাধিকারের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা যদি বাংলাদেশে ঘটে, সেটা কোনো ব্যক্তি উদ্যোগ না নিলেও জনস্বার্থে সুপ্রিম কোর্ট সুমোটো দিতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখন পর্যন্ত কোনো সুমোটো আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যে স্বাধীন আমরা বলি, এই স্বাধীনতার নজির, এটা হচ্ছে এই স্বাধীনতার লক্ষণ। আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারকদেরকে মানে কোর্টে গিয়ে গালিগালাজ করছে, কোর্টে গিয়ে মানে শারীরিকভাবে প্রহার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এইরকম অবস্থায় সুপ্রিম কোর্টের কি আদৌ কোনো বিচার করার ক্ষমতা আছে? যদি থাকে আমরা সেটা দেখতে চাই। এরপর আসেন, এই যে বাংলাদেশে কটা দিন পার্লামেন্ট গেল, পার্লামেন্টে প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দিয়েছেন। তার বক্তৃতা শুনে জাতি কি দিক নির্দেশনা পেয়েছে? উনি 17 বছর বিদেশে থেকেছেন, 17 বছর পরে এসে প্রধানমন্ত্রীর গরম চেয়ারে বসেছেন। এই চেয়ারের এখন যে মাহাত্ম্য কি, আমরা সেটা বুঝতে চাই, আমরা সেটা জানতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেয়ারে বসেছেন একদিন, খালেদা জিয়া বসেছেন, এরশাদ বসেছেন, জিয়াউর রহমান বসেছেন, সেখানে খুনি মোস্তাকও বসেছেন এবং বসেছেন আরো অনেকে। এখন এই আজকের দিনে এসে আপনারা অ্যাসেসমেন্ট করার কম সময় পেয়েছেন, কিন্তু একটা বিষয়ে বাংলাদেশের মানুষের এবং পত্রপত্রিকায় নিউজ মিডিয়াতে সবচেয়ে যেটা বেশি কনসার্ন, সেটা হলো আমেরিকার সাথে একটি চুক্তি, যে চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে সবাই বলছেন। সংসদে কি সরকারি দলের কোনো সদস্য অথবা বিরোধী দল
জামাত যারা সারা জিন্দিগিভর গোলামি চুক্তি বলতে বলতে মুখের দুই পাশ দিয়ে ফেনা তুলে ফেলছে, তাদেরকে কি দেখেছেন যে সংসদে এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য বলেছেন? বলেননি। কারণ তাদের যে আব্বা, যারা তাদেরকে এবং এই বিএনপি জামাতকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই আব্বারা রাগ হয়ে যাবে। সেই আব্বাদের ভয়ে বিএনপি সংসদ সদস্যরা অথবা জামাতের সংসদ সদস্যরা অথবা এনসিপির সংসদ সদস্যরা যারা নয়া বন্দোবস্ত চায়, নয়া বন্দোবস্তের লক্ষণ দেখছেন? নয়া বন্দোবস্তের লক্ষণ হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব 7 সাগর 13 নদী 27,000 কিলোমিটার দূরে আমেরিকার হাতে তুলে দেওয়া। এই হলো বাংলাদেশ, এই হলো নতুন প্রজন্মের যাদের প্রতি আপনারা আস্থা স্থাপন করতে চেয়েছিলেন, সেই কুলাঙ্গাররা খেতে খেতে পেট ফুলিয়ে ফেলছে। আসুন এই কুলাঙ্গারদের আমরা বর্জন করি। আজকের এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো, প্রসঙ্গ হচ্ছে এরকম, শোষক যিনি কেমন তিনি। আমি আবারও বলছি, শোষণ করে যিনি, শোষক যিনি কেমন তিনি, এবং বাংলাদেশের একজন আন্তর্জাতিক ভিক্ষুকের প্রসঙ্গে কিছু কথা বলবো। শোষক কেমন, গ্রামের, এবং কাদেরকে তিনি শোষণ করেন, এই কথাটা আমরা বুঝতে পারি। আপনারা সবাই জানেন, বিচ্ছিন্নভাবে আমরা সবাই জানি, এবং তার সুদের পরিমাণ কত। তিনি মাইক্রো ক্রেডিট চালু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষকে তিনি ঋণ দিয়ে থাকেন, খুবই ভালো কথা। এটা যদি সহনীয় পর্যায়ে একটা সুদ হতো তাহলে ঠিক আছে, এটার মধ্যে কোনো অপরাধ নেই, ভালো কাজ। মাইক্রো ক্রেডিট 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে আপনি অন্যকে হেল্প করছেন, সেটার বিনিময়ে যদি একটা খামার করে, গরু পালন করে, ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারে, তারপরে আপনার কিস্তির টাকা দিয়ে দেয় বৈধভাবে, যেটা জেনুইন মিনিমাম, আপনি যদি মানুষের সেবা করতে চান সেটা দেয়, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পারি আপনার সুদের পরিমাণ 30%, 34%, কেউ বলে 40% পর্যন্ত হয়। তাহলে গ্রামের একদম নিম্ন আয়ের মানুষ, গ্রামের শহরে যেখানেই হোক, একজন কৃষক, একজন খেটে খাওয়া মানুষ, একজন দিনমজুর আপনার কাছ থেকে লোন নেয়, কিন্তু আপনি যেই পরিমাণ সুদ আদায় করেন তার কাছ থেকে, এই সুদ সে আর কখনো শোধ করতে পারে না। টাকার পরিমাণ বাড়তেই থাকে, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, এবং তিনি শোধ করতে পারেন। মৃত্যু যখন তিনি কবরে যান তখন শোধ হয়ে যান, তিনি নিজেই শেষ হয়ে যান। এই পর্যায়ে নিয়ে গেছে, এবং এই পর্যায়ের প্রান্তিক মানুষদেরকে শোষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে। দেশের বিত্তশালীদের সাথে তার কোনো কাজ নেই, দেশের মধ্যবিত্তদের সাথে তার কোনো কাজ নেই, উচ্চবিত্তদের সাথে তো নেই। কাদের সাথে আছে? যাদের সাথে আমরা হয়তো অনেকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সহযোগিতার মানসিকতা ডক্টর ইউনূসের মধ্যে নেই, ছিল না কখনো। তিনি এটা বুঝেনি না, তিনি শোষণ করতে জানেন। কাজে যে কথা বলতে চেয়েছিলাম, বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ে নিরীহ অসহায় মানুষদেরকে শোষণ করার একজন মানুষ, এবং তাদের রক্ত চুষে তিনি টাকা ইনকাম করেন, তার কোটি 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 টাকা। কিন্তু তিনি সাধারণ মানুষকে শোষণ করেন, নির্যাতন করেন, ঘরের টিন খুলে নিয়ে যান, ছাগল নিয়ে যান, গরু নিয়ে যান, যদি শোধ করতে না পারে। এবং তার মাধ্যমে স্বাবলম্বী হয়েছে এরকম কেউ কি আছে বাংলাদেশে? কয়জন আছে? সেই জোবরা গ্রামের খবর কি আপনারা কেউ জানেন? আমরা কেউ জানি? জোবরা গ্রামের মানুষ কেমন আছে? নিঃস্ব হয়ে গেছে। জোবরা গ্রামের মানুষ ওনাকে ধিক্কার দেন। জোবরা গ্রামের জন্য আপনি কি করেছেন? কিন্তু এটাকে তিনি সারা পৃথিবীতে মার্কেটিং করেছেন, এই করেছেন, সেই করেছেন, অন্যের বাড়ি দেখিয়ে প্রতারণার মাধ্যমে নানান ধরনের প্রতারণার সাথে তিনি জড়িত। তার পুরো জীবনটাই প্রতারণা। কোনো একটা মানুষের কল্যাণ তিনি চান না। কয়জন মানুষকে তিনি স্বাবলম্বী করেছেন? আমরা ক্ষুদ্র ঋণ দেব, ক্ষুদ্র ঋণ দেব। ক্ষুদ্র ঋণ দিয়ে আপনি কাকে স্বাবলম্বী করেছেন? সেই স্বাবলম্বীরা কোথায়? আপনি তাদেরকে বিভিন্নভাবে ফোকাস করেন যে এরা আজকে এই অর্থবিত্তের মালিক হয়ে গেছে, এরা আজকে এই ঘরবাড়ি বানিয়েছে, ভালো অবস্থানে আছে। আছে কেউ বাংলাদেশে? কেউ নেই। বাংলাদেশ তাহলে আর তারা 3-0 সোশ্যাল বিজনেস, মাইক্রো ক্রেডিটের কথা বললাম, তার 3-0 দিয়ে বাংলাদেশের কোনো ওয়ার্ডে
আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে? কোনো পরিবার ভালো কিছু করতে পেরেছে? বা উনি 3-0 যে প্রজেক্ট ওনার, উনি কোনো পরিবারে সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন? পারেননি। কোন গ্রাম, ওয়ার্ড, জেলা বাদ দিলাম, উপজেলা বাদ দিলাম, সম্ভব নয়। এটা আরেকটা প্রতারণা। 3-0 কথা একটা বলেছেন, এটার কোনো ইমপ্লিমেন্ট নাই। ওনার নিজের জীবনে পেরেছেন? পারেন নাই। সোশ্যাল বিজনেসের কথা বলেন যে আপনি অন্যের এই করবেন সেই করবেন, ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। কিন্তু তিনি সোশ্যাল বিজনেস করেছেন? তিনি কারো উপকার করেছেন? কাউকে তিনি স্বাবলম্বী করেছেন? প্রত্যেকটা কোম্পানির মালিক তিনি নিজে, কিন্তু তার নেই, নিজের নাম নেই। এমন ভাবে এত কিছু করে ফেলেছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশে 18 মাসে তিনি দেশটা ছারখার করে দিয়েছেন। নিজের ব্যবসা বাণিজ্য, বারবার বলতে হয়, নিজের ব্যবসা বাণিজ্য গুছিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন। এবং বলা হয় বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোন টাউট যদি থেকে থাকে, আন্তর্জাতিক মানের কোন ভিক্ষুক যদি থেকে থাকে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষকে দরিদ্র দেখিয়ে তিনি সারা পৃথিবী থেকে টাকা করেন, ভিক্ষাবৃত্তি করেন, হাজার হাজার কোটি কোটি ডলার আনেন, এনে নিজের নামে বিভিন্ন ফাউন্ডেশনে রেখে দেন। সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। এবং তার টার্গেট হচ্ছে মানুষকে কত গরিব রাখা যায়, কত অসহায় রাখা যায়, সেটা তিনি বিক্রি করেন। মানুষের অসহায়ত্ব বিক্রি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 মাসে দেখেছেন কি করেছে দেশের ভিতরে। কোনো একটা মানুষের জন্য, কোনো একটা শ্রেণীর জন্য, কোনো একটা গোষ্ঠীর জন্য তিনি ভালো কোনো কথা বলেছেন? এক্সাম্পলারি কোনো কথা বলেছেন? কোনো ডিরেকশন দিতে পেরেছেন জাতিকে? পারেননি। শিশুদের হামের টিকার টাকা তিনি অন্য খাতে খরচ করে ফেলেছেন অথবা লুটপাট করেছেন। এবং প্রত্যেক উপদেষ্টাকে তিনি লুটপাট করার সুযোগ দিয়েছেন, যেহেতু তিনি নিজেই লুটপাট করেন। প্রত্যেক উপদেষ্টা এবং আরো এনসিপি যে নেতা কর্মীরা আছে, প্রত্যেকগুলোকে সুযোগ সুবিধা তিনি দিয়েছেন, যেহেতু তিনি সুযোগ সুবিধা নেন। কাউকে তিনি বাধা দিতে পারেন নাই। সেই মানুষটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা যদি না চিনি তাকে, তিনি একজন শোষক, গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষকে শোষণ করেন, একদম অসহায় শ্রেণীটাকে তিনি শোষণ করে শেষ করে দিয়েছেন। যেটা আপনিও করেন না, আমিও করি না, আরেকজনও করে না, সেটা করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এত অসহায়, এত মিনিমাম লেভেলের মানুষকে তিনি নির্যাতন করেন, যেটি বলার বাইরে। সারা বাংলাদেশে আজকে কি গ্রামীণ ব্যাংকের যে এক্সাম্পল আমরা কিছু দেখি, গ্রামীণ ব্যাংককে তিনি নানানভাবে সুবিধা দিয়েছেন এবং সেই টাকাগুলো তিনি নিজে নিয়ে নেবেন। তার কবরের ভিতরে টাকার বস্তা ঢুকাতে হবে। একটা লোক এমন ধরনের প্রতারক, তার পরিবার সম্পর্কে আমরা কিছু জানি না, তার স্ত্রী কি আমরা সেটা জানি না, তার স্ত্রী কয়জন আমরা সেটা জানি না। তার স্ত্রী অসুস্থ, যিনি যার কথা তিনি বিক্রি করেছেন যে আমার স্ত্রী অসুস্থ, আমি তাকে দেখতে হয়, তাকে আমি ওয়াশরুমে নিতে হয়, তার খাওয়া দাওয়া সবকিছু আমাকে করতে হয়। তো এখন কোথায় সেই স্ত্রী? কেউ বলেন ডক্টর ইউনূস দ্বারা তার স্ত্রী ভীষণ নির্যাতিতা এবং তাকে তিনি অসুস্থ করে রেখেছেন। 18টা মাস গেল, একটা সরকার প্রধান উপদেষ্টা, তার ওয়াইফকে আমরা কখনো দেখিনি। কোথায় চিকিৎসা নিচ্ছেন, কি খাচ্ছেন, বেঁচে আছেন কিনা, এটা কেউ দেখে? এটাও তো একটা প্রতারণা। কোনোদিন তার ওয়াইফের নামটা তিনি মুখে উচ্চারণ করেননি। কোনোদিন এই জাতিকে তিনি দেখান নাই তার ওয়াইফকে। আমরা দেখি লামিয়া মোর্শেদকে, আমরা দেখি নূরজাহান বেগমকে। আবার আসলে নূরজাহান বেগম প্রসঙ্গে একটা অথর্ব নারীকে তিনি উপদেষ্টা পদে বসিয়েছেন। দেশের স্বাস্থ্য খাত ছারখার করে দিয়েছে, দেশের মানুষ পস্তাচ্ছে। আর যাবার বেলায় সর্বশেষ তিনি যে চুক্তিটা করে গেলেন, চুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে, এখন আলাপ হচ্ছে, এখন বেরোচ্ছে কি ধরনের চুক্তি, কি ধরনের সেবা তিনি বাংলাদেশের মানুষ। এটা হলো পুরো বাংলাদেশকে তিনি একটা দাসত্বে পরিণত করেছেন, দাসে পরিণত করেছেন, দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ করেছেন।
এই ভদ্রলোক, এই লোক সম্পর্কে বলে শেষ করা যাবে না, এগুলো মিলিয়ে নেবেন। এবং আমাদের প্রবাসী ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও তিনি বলেছেন প্রতারক, যে প্রতারণা করে বিদেশ যায়, কাগজপত্র জাল করে বিদেশ যায়। এটা ফড়িয়ারা হয়তো করে, পাসপোর্ট জাল করে যায়, বলেছে না? কাউকে তিনি সম্মান করেননি, সম্মান রাখেননি কারো। আরে ভাই, কয়জন যায় অবৈধভাবে কাগজপত্র করে? কয়জন সারা পৃথিবীতে আছে? ম্যাক্সিমাম তো ভালো কাগজপত্র সহ বিদেশে গেছে, শ্রম দেয়, কষ্ট করে, দেশে টাকা পাঠায়। আপনার শ্রদ্ধা নাই তাদের উপর। কোন একটা মানুষের দেশের নির্বাচনকে হেও করেছে, বলছে যে জাল ভোট দেয় বাংলাদেশে, লন্ডন যাই বলে আসছে, ভালো কথাও জানে না এই প্রতারক। আন্তর্জাতিক লেভেলের ভিক্ষুক, বাংলাদেশকে ভিক্ষুকের জাতি করে রাখতে চায় এবং সে টাকা আনতে চায় যতদিন সে বাঁচবে। এই দেশের কোনো ভালো, কোনো সুফল, কোনো মঙ্গলের কাজ তিনি করবেন না, করে না, নিজের মঙ্গল ছাড়া। হতে পারে না, হয় না। এই লোকটাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কাজেই একটা কথা বলতে চাই আবারও, ডক্টর ইউনূস হচ্ছেন সেই ব্যক্তি, সেই মানুষ, সেই নোবেল লরিয়েট যিনি বাংলাদেশের একদম স্বল্প আয়ের দিন আনে দিন খাওয়া মানুষকে তিনি শোষণ করেন এবং তাদেরকে শোষণ করে তাদের কাছ থেকে টাকা আদায় করেন ক্ষুদ্র ঋণের নামে। তিনি একজন শোষক, তাকে বুঝতে হবে। জি প্রিয় দর্শক, এটাই বলতে চাই। এবং আন্তর্জাতিক মানের ভিক্ষুক, পুরো জাতিকে ভিক্ষুকে পরিণত করেন তিনি। আজকে SSF নিরাপত্তায় তিনি তার বুঝতে হবে, তার ষড়যন্ত্র থেমে নেই, তার বাটপারি, তার মাস্তানি, তার লুটপাট তন্ত্র থেমে নেই। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই বলতে চাই, একটু চিন্তা করবেন সবাই, সাধারণভাবে চিন্তা করে দেখবেন যে দেশে, আমাদের দেশের একেবারে প্রান্তিক পর্যায়ের সর্বশেষ মানুষটাকেও যে ব্যক্তি শোষণ করে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথাটা প্লিজ একটু মনে রাখবেন এবং চিন্তা